হোমিও অনুশীলন এই প্ল্যাটফর্মে আমি এর আগেও বেশ কতগুলো ক্লাস নিয়েছি, সেটা ছিল শারীরিক আঘাতে হোমিওপ্যাথি। তো আজকে প্রথম দিন আমি চেষ্টা করব যে এটা চারটে এটা বিশাল একটা ভাস একটা চ্যাপ্টার, কেন্ট রেপার্টারির মেন্টাল যে মাইন্ড যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে অনুকরণ করে এখানে নেওয়া হয়েছে এবং কোনো মেডিসিনকে বাদ দেওয়া হয়নি। বাট সেই হিসাবে অনেকটা বড়, কিন্তু আমি চেষ্টা করব 3 থেকে 4টে ক্লাসের মধ্যে শেষ করতে, কারণ ইউটিউবটা লম্বা হয়ে গেলে সেটা পরবর্তীকালে শুনতে অসুবিধা হয়। যাই হোক, তো 4টে পর্বে শেষ করার ইচ্ছা আছে। তো টোটালি কেন্টের যে মাইন্ড যে চ্যাপ্টারটা আছে তার আদতে এটা তৈরি করা। আমি এখানে মোট 10টি সেকশনে ভাগ করেছি। মানসিক আঘাতে যে হোমিওপ্যাথি, অর্থাৎ এলমেন্ট ফ্রম, যেখানে আপনারা দেখবেন যে কেন্ট রেপার্টারি যে মেন্টাল যে এলমেন্ট ফ্রম আছে সেখানে 10টা ক্রাইটেরিয়াকে নিয়েছি। আঘাতের ক্রাইটেরিয়া, সেই আঘাতের ক্রাইটেরিয়া, প্রথম আঘাতের ক্রাইটেরিয়া হচ্ছে এক্সেসিভ জয়। যে কোনো একটা মানুষের আনন্দ তো আমাদের স্বাভাবিক ধর্ম, জীবনের একটা স্বাভাবিক ধর্ম, একটা ইমোশন, একটা আবেগ, কিন্তু যখন অত্যাধিক জয় হয়, আনন্দ হয়, তখনও সেটা বিপদের কারণ হয়ে দাঁড়ায়, এটা একটা আঘাতের কারণ হয়ে দাঁড়ায়। তেমনি দ্বিতীয় যে মানে এজেন্ডাটাকে আমি নিয়েছি সেটা হচ্ছে গ্রিফ, প্রথমটা হচ্ছে এলিমেন্ট ফ্রম এক্সেসিভ জয়। আপনারা দেখবেন কেন্ট রেপার্টারিতে 60 নম্বর পেজ লেফট 1/3 দেখেন এই মেডিসিনগুলো রয়েছে। তেমনি টোটাল কেন্টের মেন্টাল সিমটমটাকে, মেন্টাল যে চ্যাপ্টারটাকে নিয়ে বিভিন্ন রকম ভাবে ব্যক্তিগত অভিজ্ঞতা, বিভিন্ন বই, থেরাপিউটিক্স বই, অভিজ্ঞতা স্যারদের কাছ থেকে নেওয়া ক্লিনিক্যাল জায়গাগুলোতে নিয়ে আমি খাতায় লিপিবদ্ধ করে রেখেছি। বেশ একটা মোটা খাতা হয়ে গেছে, বিশাল মোটা। তো সেটা তো আর সম্ভব নয় সবটাকে উপস্থাপন করা। যেটুখানি জিস্ট বেড়ে করে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব সেটা নিশ্চয় উপকার হবে। তো আমি প্রথমে আরম্ভ করছি যে আমি মোট 10টা এজেন্ডাকে মানসিক আঘাত হিসাবে নিয়েছি। এক্সেসিভ জয়, আনন্দ উল্লাস এবং উৎফুল্ল, অতিরিক্ত আনন্দ উল্লাস উৎফুল্ল। নাম্বার 2, বিকাম স্যাড, মন বিকাম মেলানকোলিক, অর্থাৎ শোক বা বিষাদ, দুঃখিত হওয়া, বিষণ্ণ হওয়া, এটা থেকে যে মানসিক আঘাত সেটা থেকে। এবং আমি যেভাবে বেছেছি সেটা হলো মানসিক আঘাতে মানে সাইকোসোমাটিক ডিজিজ, মানে মানসিক আঘাতে কি কি মানসিক রোগ এবং কি কি শারীরিক রোগ তৈরি হয় সেটাও লিখেছি। যে মানসিক আঘাতে মানে এই যে এজেন্ডা গুলো দিয়ে কি কি মানসিক রোগ হয়, কিরকম সিমটম প্রডিউস করে, আর কি কি শারীরিক রোগ হয়, এইভাবে আমি তৈরি করার চেষ্টা করেছি। তো প্রথম এজেন্ডাটা হলো বা আঘাতটা হলো যে এক্সেসিভ জয়, বাংলা হচ্ছে আনন্দ উল্লাস বা উৎফুল্ল। দ্বিতীয় নম্বরটা হচ্ছে যে গ্রিফ বিকাম স্যাড, মন বিকাম মেলানকলি, এলিমেন্ট ফ্রম কেন্টের যখন মাইন্ডের যে চ্যাপ্টারটা খুঁজবেন রুব্রিক্স গুলো সব পাবেন। তার মানে হচ্ছে 2 নম্বর এজেন্ডা মানে হচ্ছে যে কোনো মানুষ যখন শোকে আক্রান্ত হয় বা বিষাদ হয় বা প্রচন্ড দুঃখিত হয়, প্রচন্ড বিলাপ করতে থাকে, সেই রকম সময়তে কি কি মানসিক রোগ তৈরি হয় এই মানসিক এজেন্ডা থেকে, এলিমেন্ট ফ্রম থেকে, এবং কি কি শারীরিক রোগ তৈরি হয়। 3 নম্বর হচ্ছে ইন্ডিগনেশন। এগুলো খুব ভালো মন দিয়ে চেষ্টা করবেন, কারণ আমাদের জর্জ ভিদুরকার স্যার, যিনি নোবেল প্রাইজ পাওয়ার দোরগোড়ে দাঁড়িয়ে রয়েছেন, ইতিমধ্যে অল্টারনেটিভ নোবেল প্রাইজ পেয়েছেন, তার যে বক্তব্য হলো যে মানুষের করে
তিন ভাবে, একটা হচ্ছে মানসিক ভাবে, একটা হচ্ছে শারীরিক ভাবে, আর একটা আবেগগত ভাবে। তার মধ্যে কোর জায়গাটা হচ্ছে মানসিক জায়গা। এবং যেখানে আমাদের মাইজমকে নিয়ে আমরা প্রচন্ড কষ্ট পাই, কারণ একই মেডিসিনের ভিতরে, সাপোজ ধরেন আর্সেনিক, একই মেডিসিনের ভিতরে তার সোরা লেভেলের যে সিমটমটা ফিজিক্যাল, মেন্টাল বা ইমোশনাল লেভেলে, সিফিলিটিক লেভেলে তার সিমটম পাল্টিয়ে যাবে, অথচ সেটা আর্সেনিকই থেকে যাবে। এবং সাইকোটিক লেভেলে সেই আর্সেনিকই থেকে যাচ্ছে, বাট সিমটম পাল্টিয়ে যাচ্ছে। কিন্তু এই মেডিসিনের যে কোর জায়গাটা, এই মেডিসিনের যে থিম জায়গাটা, সেটা মাইজম চেঞ্জ করলেও পাল্টাবে না। তাহলে আমাদেরকে যদি কোনো একটা মেডিসিনের থিম বা এসেন্সটাকে যদি আমরা জানতে পারি, তাহলে মাইজমটাকেও না জানলে চলছে, বা মাইজমটাকে না জানলে চলছে আমি একটা তর্কের খাতিরে বলছি, কিন্তু সেক্ষেত্রে যে মাইজমের যে কচকচানি গুলো, সেই জায়গাগুলো থেকেও অনেকটা হলেও আমরা উদ্ধার পাবো। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কোনো মেডিসিনের যে থিম আর এসেন্স, সেই জায়গাটা, মেন জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে মেন্টাল লেভেল, কিন্তু মেন্টাল মেথড নয়, যেটা আজকাল মেন্টাল মেথডে হোমিওপ্যাথিক চিকিৎসা করা হচ্ছে, জেনেটিক মেথডে হোমিওপ্যাথিক চিকিৎসা করা হচ্ছে, সেটা নয়, ক্লাসিক্যাল হোমিওপ্যাথ। বাট কোর জায়গাটা, যেটা জজ ভিদুরকার স্যার একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, তিনি কোর জায়গাটা নেওয়ার চেষ্টা করছেন, থিম বা এসেন্স, সেটা মেন্টাল। তাহলে মেন্টালটাকে যদি ভালোভাবে শিখতে পারি, তার সঙ্গে সঙ্গে এই মেন্টাল কঠিন, কারণ একটা পেশেন্টের কাছ থেকে যে মেন্টালটা আদায় করা, সেটা যেমন একটা টেস্টিকিনের একটা আর্ট, ফিজিশিয়ানের একটা বড় গুণ, তেমনি প্রথম ভিউতেই পেশেন্ট বলতে চাইবে না, যারা জুনিয়র ডাক্তার, তাহলে মেডিসিনটা ভুলের দিকে যাবে, বা মেডিসিনটা কষ্ট হবে, বা আন্দাজ করে কোনো ক্ষেত্রে খাটবে বা খাটবে না। বাট আমাদের মতন এরকম 28 বছর ধরে যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথ করে আসছেন তারা, এবং তার সঙ্গে যে পার্শ্ববর্তী তার যে গুণগুলো রয়েছে, সেখানে রয়েছে যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কাউন্সিলিং অ্যান্ড ওয়েলবিং, যেটা কিনা মানুষের যে মনের ভিতরে ঢোকার জায়গাটার জন্য যে কোর্সটা মানুষকে সুস্থ রাখা দরকার, যেভাবে ওষুধ বাদ দিয়ে, সেই কোর্সের আমি শিক্ষিত হয়েছি, এবং অল টাইমার যাদবপুর ইউনিভার্সিটি থেকে। আমি স্পেশাল যে বাচ্চাগুলো রয়েছে, যে অটিজম, ডাউন সিনড্রোম, বা আপনার যে মেন্টাল রিটার্ডেড, এই ধরনের বা নানান রকমের যে মানসিকভাবে তারা পিছিয়ে পড়া যে শিশুগুলো রয়েছে, তাদের আমি স্পেশাল এডুকেটর। তাই এখানে যে সিমটম গুলো প্রডিউস করে, সেগুলো নর্মাল সিমটম, টেস্টিকিনে সেগুলো নিলে হবে না, ওদের ক্ষেত্রে অ্যাবনর্মাল কোনটা সেটা বুঝতে হবে। বাট ওইটা যদি নর্মাল মানুষের মধ্যে ওই সিমটম গুলো প্রডিউস করে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে, সেটাই আনকমন পিকুলার ক্যারেক্টারিস্টিক সিমটমস। অর্থাৎ আমি মোট কথা বলতে চাইছি, কোনো একটা মেডিসিনের যে থিম অর এসেন্স অফ দ্য মেডিকাটা জানতে হবে, এবং ওই মেডিসিনের যে আনকমন পিকুলার ক্যারেক্টারিস্টিক সিমটম জানতে হবে। এটা মাইজম ভেদে এটার কোনো পরিবর্তন হবে না, এবং সেটা মাত্র দুটো কি তিনটে কথা। যেমন ধরুন ইন্ডিগনেশনটাকে, আমি আজকে প্রথম ইন্ট্রোডাকশন, আজকে পিরিয়ড, তাই সেক্ষেত্রে আমি খুব বেশি এগোতে পারবো না। বাট দেখুন, ইন্ডিগনেশন মানে কি? অবমাননা, যাকে অবমাননা হয়েছে। এখানে কত কিছু ফিজিক্যাল সিমটমের কথা ভাববেন, বাট কিচ্ছু ভাববো না, আমি শুধু স্টাফ আইসিপি রেখে দেব মাত্র তিনটি কথাতে। সেই তিনটি কথাই মানে হচ্ছে ওই মূল মেডিসিনটার, মানে স্টাফ আইসিপিয়ার থিম অর এসেন্স অফ দ্য মেডিকা। এবং সেই জায়গাটা যদি পৌঁছায়, তাহলে সেই মুহূর্তে ওই মানুষটা যে লেভেলে রয়েছে, সেটা ফিজিক্যাল লেভেল, মেন্টাল মানে তার সোরা লেভেল, সিকিউরিটি লেভেল বা সাইকোটিক লেভেল, যে লেভেলেই থাকুক, একটা মিক্স মাইজমের যুগে তিনটে মাইজমই থাকবে, কিন্তু এখন বেশি রিঙ্গিং হচ্ছে বা ভাইব্রেশন হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক ভাইব্রেশনটা করছে কোনটা? তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ভাইব্রেশন মানে কোন একটা ইলেকট্রনের ব্যাপার, সূক্ষ্ম ব্যাপার, মানুষের মনের ভিতরে ঢুকতে হচ্ছে, কোন জায়গায় বাজছে সেই রকমই রিং। মেডিসিনের যে মেডিসিনটা ওই রকম করে ঘন্টা ধ্বনি বাজাতে পারে, সেই মেডিসিনটাই হচ্ছে সিমিলার মেডিসিন। এখন বর্তমান কালে সিমিলিমাম হবে না, কারণ মিক্স মায়াজমের যুগে আমরা সিমিলিমাম করতে পারবো না, বাট ক্লোজ টু সিমিলার এন্ড রিমোট টু সিমিলার। এন্ড যখন আমরা রিপিটেশন অফ ডোজ এন্ড পোটেন্সি অলসো সিমিলার,
তখন সেখানে সিভিল ইমামের দিকে যাওয়ার চেষ্টা করে। তাও সেটা জজ ভিদুর কাস্টের যে গ্রুপ, যে গ্রুপে তিনি ভাগ করেছেন যে লেভেল অফ হেলথে, তার মধ্যে গ্রুপ এ এবং গ্রুপ বির পেশেন্টকে পাবেন। গ্রুপ সির ক্ষেত্রে চাপা পড়ারও 10টি ওষুধ খেয়ে আসছে। এখানে যেটা পাবেন সেটা হচ্ছে যে থিম অর এসেন্স অফ দ্য মেথমেটিকা অ্যান্ড দ্য মায়াজমেটিক কনসিডারেশন এই মুহূর্তে কোনটা, সেটা না অনেক বড় কথা মায়াজমেটিক কনসিডারেশন, বাট থিমটা তো বুঝবেন। আরে তিনটা জায়গায় অবস্থান করে যেটা, যে তিনটে লেভেলে যেটা রোগ প্রডিউস করে, তার জায়গাটার মধ্যে মেন্টাল জায়গাটা। তাহলে আমাদের এই মেন্টালটাকে খুব ভালো করে করতে হবে। কিন্তু মেন্টালটাকে, যেটা মেন্টাল মেথডে যারা রয়েছেন তারা যেটা বলতে চাইছেন অনলি মেন্টাল মেথড দিয়ে, বাট আমাদেরকে কখনো কখনো ফিজিক্যাল লেভেল, যেখানে তিনটে সিম্পটম প্রডিউস করে, ফিজিক্যাল লেভেল, মেন্টাল লেভেল, ইমোশনাল লেভেল। আর আমরা টোটাল ইন্ডিভিজুয়ালাইজেশন করার জন্য যে সিম্পটম গুলো নিই সেটা হচ্ছে পাস্ট হিস্ট্রি অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রি। এবং কোন একটা মানুষের ইন্ডিভিজুয়ালাইজেশন করার সময় বা রোগগুলো প্রডিউস করছে বা তার কাছ থেকে যে আমরা যেটা আদায় করছি, সেটা পরিবেশেরও একটা প্রভাব থাকে। রোগ যখন মানুষের হচ্ছে, সেই রোগ হওয়ার কারণটা হিসাবে আমরা পাচ্ছি যে তার যে পাস্ট হিস্ট্রি, তার যে জেনেটিক হিস্ট্রি, এবং সে যে পরিবেশে বাস করে সেখানকার পরিস্থিতি, সেটা তাদের সেইখানে সোশিও ইকোনমিক কন্ডিশন, এনভায়রনমেন্টাল জায়গা, এবং সেটা রাজনৈতিক, ভৌগোলিক এবং পরিবেশগত, বন্ধুগত, খাবারগত সবকিছু মিলেমিশে একটা মানুষের রোগ তৈরির কারণ তৈরি করে। তাহলে আমাদেরকে মেইন জায়গাটা হচ্ছে মেন্টাল। আমরা স্টাফাইসেগিরিয়ার তিনটে কথা শুনবো, আর কিচ্ছু শুনবো না, ওইটাই হচ্ছে থিম। বাট ওইটাকে বের করতে হবে পেশেন্টের কাছ থেকে। পেশেন্ট বলবে হ্যাঁ ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন, তখনই জানবেন যে তিনটে কথা কি। যে স্টাফাইসেগিরিয়ার বুক ফাটবে, মুখ ফাটবে না। বুক ফাটবে কিছু বলার জন্য, বুক ফাটবে, কিন্তু মুখ ফাটবে না। কেন? ঝগড়ার ভয়ে, ঝগড়া বা অশান্তির ভয়ে। তাহলে তিনটে কথা, বুক ফাটবে, মুখ ফাটবে না, বলবে না কেন? ঝগড়ার ভয়ে। এই তিনটে কথাই হলে স্টাফাইসেগিরিয়াকে নিয়ে কমসে কম 2-3 ঘন্টা বক্তৃতা দেওয়া যায়। বাট এই তিনটে কথা, এটা যে মায়াজমই আসুক, এটা পরিবর্তন হবে না। তাই আমাদেরকে সেই যে মেন্টাল ট্রমাটাকে জানতে হবে। মানে আমরা যেটা বলছি যে মানসিক আঘাতে যেটা হোমিওপ্যাথি, সেই মানসিক আঘাতটাকে জানতে হবে ওর মধ্যে থেকে। এখন যা ভাবেই ফিজিক্যালে প্রডিউস করে না কেন, কিন্তু যারা নবীন, যারা অল্প শিক্ষিত, বা যারা এখনো বেশি কেস নিয়ে ওরিয়েন্টেশন করেননি, তাদের সেই জায়গাটা পৌঁছাতে গেলে কঠিন। তাহলে আমাদেরকে, ধরুন সাপোজ ক্যালকিরিয়া কাপ, এইগুলো সবই এই ইন্ট্রোডাকশনের মধ্যে রয়েছে। ধরুন ক্যালকিরিয়া কাপের মাত্র তিনটে কথা। একটা হচ্ছে ক্যালকিরিয়া কাপ হচ্ছে বারিড ইন মাইন্ড, তার মনটাকে কবরস্থ করে রাখে, সেলফ সলভিং, নিজে সমাধান করার চেষ্টা করে, কাউকে কিছু বলে না, তার কারণ কি ভাববে, বাংলা শব্দ কি ভাববে। তাহলে এই তিনটে কথা ক্যালকিরিয়া কাপের ফিজিক্যাল লেভেল, মেন্টাল লেভেল, ইমোশনাল লেভেল, পাস্ট হিস্ট্রি, পাস্ট যে তার জন্মের সূত্র থেকে হিস্ট্রি, হাজার লক্ষ সিমটম, মোটা চেহারা, বোনলেস, মোটা চর্বিযুক্ত থলথলে বডি, আবার কোন কোন ক্যালকিরিয়া কাপের ক্ষেত্রে সালফারের মতন পাতলা, এভরিথিং, কত কথা বলা যায়। কিন্তু এই তিনটি কথা, এবার এই তিনটি কথা যদি একটা বড় মানুষ হয়, যে বাড়ির ইন মাইন্ড, সেটা ছোট, বড়, শিশু, দুধে বাচ্চা, এভরি ক্ষেত্রে যে কথা বলতে পারে না, তার ক্ষেত্রে কি ভাববে এটা তো ভাবা উচিত নয়। কিন্তু তার যে হাত নাড়ানো একটা 6 মাসের বাচ্চা, যে মুখে কথা বলতে পারে না, বাট এই তিনটেকে মেলাবেন, ফিনোমেনাটা আলাদা হয়ে যাবে, ঘটমান বিষয়টা। কিন্তু একটা বাচ্চা যখন ছোট থাকে, আমরা যখন ছোট ছিলাম, কান্না দিয়ে মাকে বোঝাতাম, হাত পা নাড়াটাড়ি দিয়ে বোঝাতাম, হাসি দিয়ে বোঝাতাম, সেটাও একটা ফিনোমেনা। তাহলে এই তিনটি কথা ক্যালকিরিয়া কাপের মধ্যে, সেটা কি? ক্যালকিরিয়া কাপ বারিড ইন মাইন্ড, ক্যালকিরিয়া কাপ সেলফ সলভিং, ক্যালকিরিয়া কাপ কোনো কথা বলতে চায় না, তার কারণ, বা সেলফ সলভিং বা বারিড ইন মাইন্ড, তার কারণ কি ভাববে, ব্যাস হয়ে গেল ক্যালকিরিয়া কাপ শেখা। কিন্তু এই জায়গাটা পৌঁছাতে গেলে তো অনেকটা কঠিন।
বাট সেখানে ফিজিক্যাল লেভেল থেকে নিয়ে আসতে হবে। যে একটু বড় বাচ্চা, সে তার একটু বড় মানুষ, অগোছালো, কোনো কুচি কাচা নেই জামা কাপড়ের মধ্যে, এক্সট্রা অর্ডিনারি জামা কাপড় নিয়ে পড়ে আসে, এবং সেখানে অনেক তার বাবা মা অনেক তারা বড় লোক যে জামা কাপড় কিনে দিতে পারছে না তা না, সেখানে প্রচুর পরিমাণে ডিম খেতে চাইছে, বাট ডিমটা কেমন খেতে চাইছে, সিদ্ধ নাকি হাফ বয়েল, এটা ক্লিনিক্যাল ভেরিফিকেশনের মাধ্যমে পাল্টিয়ে গেছে। আগেকার দিনে বলা হতো যত বেশি শক্ত ডিম খেতে, আগেকার বইগুলো লেখা আছে, যত বেশি শক্ত ডিম খেতে ভালোবাসে তত বেশি ক্যালকেরিয়া কাপ। বাট নাও জাস্ট ভিদুরকার স্যার বলছেন যত বেশি নরম পোচ করা ডিম খেতে ভালোবাসে ততই সেটা ক্যালকেরিয়া কাপ, আর যত বেশি শক্ত ডিম খেতে ভালোবাসে সেটা সালফার। তাহলে কিংবা একটা ক্যালকেরিয়া কাপের বাচ্চার ক্ষেত্রে যে অ্যান্টেরিয়র ফন্টানেল যেটা বোম্মত আলু, যেটা 6 মাসের মধ্যে ফিউজড হয়ে যাওয়ার কথা, সেখানে আরো দেরি করছে, 5 থেকে 6 মাসের মধ্যে, কারো 4 থেকে 6 মাসের মধ্যে ফিউজড হয়, সেটা দেরি করছে। বাট এগুলো হেল্পিং মেথড, হেল্পিং সিমটম, কিন্তু মূল জায়গাটা আপনি 100% এর বেশি আর কিছুতেই হবে না, একদম সিমিলিমাম করতে পারলেন, সেটা কি বাড়িড ইন মাইন্ড, সেলফ সলভিং। এন্ড কেন বলে না, কি ভাববে? যে মানুষটি আন্ডারে একটা 38 বছরের ভদ্র মহিলা, বিবাহিত, 2টি সন্তানের, 2টি মেয়ের তাদের বাচ্চা এবং স্বামী রয়েছে, এবং তার আন্ডারে 1000 লোক কাজ করছে কোন একটা অফিসে, জোনাল ম্যানেজার, সে তার ক্ষেত্রেও যদি ক্যালকেরিয়া কাপ হয় এবং চুলকানি হয়, সেক্ষেত্রে আলখাল্লা জামা, মানে একটা নাইটি পরে এসেছে, কোনো সাজগোজের কোনো বালাই নেই, সারা শরীরে চুলকানি, সে টিফিনে নিয়ে যায় ডিম, বাড়িতে ডিম খায়, সানডেতে ছুটি থাকা সত্ত্বেও ডিম খেতে ভালোবাসে, দিনে 4-5টা করে ডিম খায়, সে চিলি পেশেন্ট, প্রচুর ঘাম হয়, সারা শরীরেই ঘাম হয়, স্পেশালি হাতে বেশি ঘাম হয়, লিখতে গেলে হাত ভিজে যায়, ঘামের টক গন্ধ, এগুলো সব পাবেন। বাট এই যে সিমটম কটা বললাম, এটা আমি 50টা মেডিসিনকে আপনাকে আমি একটা করে বলতে পারি যে এই সিমটম গুলো 50টা মেডিসিনের মধ্যে আছে কম বেশি। কিন্তু পেশেন্টকে যখন আমি বললাম সিম্পল চুলকানি নিয়ে এসছে, ক্যালকেরিয়া কাপের দিয়ে মায়োজোম, দেখেন এখন কোন মায়োজোমটা ঠিক করা কত কঠিন, বাট ইট ইজ এ সোরিক মায়োজোম এই মুহূর্তে, তিনি মানে ক্যালকেরিয়া কাপের মায়োজোম সোরা এন্ড সাইকোটিক, বাট দুটো মায়োজোমই রয়েছে, মিক্স মায়োজোমের যুগ এখন সব পেশেন্টেরই, কিন্তু বেশি রিঙ্গিং করছে, ভাইব্রেশন করছে, সেটা হচ্ছে সোরা। তাহলে তাকে আমি যখন জিজ্ঞাসা করলাম এত কিছু কনফার্ম হওয়ার পরে, যে আমারই সন্দেহ হবে যে চুলকানিতে ক্যালকেরিয়া কাপ দেবো, সালফার আছে, গ্রাফাইটিস আছে, হেপার সালফ আছে, কত মেডিসিন আছে, নেট্রামিউ আছে, আমি ক্যালকেরিয়া কাপ দেবো, নিজেরই মনে সন্দেহ হবে, কিন্তু কিচ্ছু করার দরকার নেই বা কিচ্ছু ভাবার দরকার নেই। এবার চলে যান ওর জায়গায়, একদম বলছে আপনার স্বামী তো বললো, স্বামী পাশে রয়েছে, যে আপনার আন্ডারে 1000 লোক কর্মচারী, সাবঅর্ডিনেট, 6 জন অফিসার, জোনাল ম্যানেজার, তার নিচে 6 জন অফিসার, তার নিচে আরো হাজার বললাম তো 1000 কর্মচারী, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, বিহার, এরকম জোনাল নিয়ে তার আন্ডারে 1000 লোক কাজ করে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা কথা বলুন তো, যদি আপনার অফিসে কোনো ক্রাইসিস তৈরি হয়, হতেই পারে আপনি যেহেতু জোনাল ম্যানেজার, তখন আপনার যে সাবঅর্ডিনেট যারা রয়েছে তাদের কি এই সমস্যার কথা বলেন? বলছে যে বা তাদেরকে দিয়ে কি সমাধান করার চেষ্টা করেন, নাকি খাতাপত্র গুলো রাত্রিবেলায় গাড়ি পায়, গাড়ি ফ্রি, এসি গাড়ি ফ্রি বাড়ি পর্যন্ত, তো নাকি পুরো দলা করে, পুরো প্যান্ডেল করে রাত্রিবেলাতে সমস্ত খাতাপত্র গুলো নিয়ে এসে হিসাব নিকাশ করতে থাকেন, সারা রাত জেগে কাজ করেন, কিন্তু কোনো সমাধান করতে পারেন না। বাট পরের দিন যখন গিয়ে সমাধান করতে পারলেন না, আপনার আন্ডারে 6 জন সাবঅর্ডিনেট রয়েছে, তাদেরকে গিয়ে কি আপনি এই সমাধানগুলোর কাজগুলোর কথা বলেন, নাকি আপনি আরো ফিউরিয়াস হয়ে যান, ইনস্যানিটির দিকে চলে যান, পাগলের মতন করতে থাকেন, যেখানে কোটি কোটি টাকার হিসাব মিলছে না,
বাট সাবঅর্ডিনেটরা বসে রয়েছে, কোটি কোটি টাকার হিসাব মিলছে না। আপনি কি তাদেরকে সেভ সলভ করা, তাদেরকে সমাধান করার চেষ্টা করেন? চুপ করে খানিকক্ষণ বসে থাকার পরে বলছে যে আমি এসব কোনো কথা বলতে চাই না। আপনি শুধু বললেন যে 38 বছর জীবনে আমার বাবা মা আমার স্বামীকে কখনো এই কথা বলেনি, আর আপনি কি করে জানলেন সেটা আমাকে বলতে হবে আগে, তারপরে আমি সব উত্তর দিচ্ছি। দেখুন, বলছে 38 বছর জীবনে আমার বাবা মা, তাদের স্বামী, আমার মেয়ে এসছে, তাকে পর্যন্ত যে কথাটা বলতে পারিনি, আর আজকে আপনি কি করে জানলেন এই কথাটা? শুধু এইটার উত্তর দিন, শুধু এইটার উত্তর দিন। আমি বললাম যে জানলাম এই জন্য যে আমরা একটা ফিলোসফি পড়তে হয়, দর্শন পড়তে হয়, আর সেই ফিলোসফি কোন একটা মানুষের যখন অসুস্থ হয় তখন যে মেডিসিন দিয়ে আমরা সারি, সেটা আগে থেকে প্রুফ করা হয় অথবা ক্লিনিক্যাল ভেরিফিকেশন করে রেকর্ড করে রাখা রয়েছে। এই সামনের যে বইগুলো দেখছেন, দেখালাম আমি যে সামনে আমার যে বইগুলো রয়েছে, এগুলো সব রেকর্ড করা রয়েছে। তাই এটার সাথে যদি যত তারা সিমিলিমাম হবে, সিমিলার হবে, সেম হবে, অ্যাজ সেম অ্যাজ, তত সারবে। একটা কয়েন ধরেন, এখানে আপনি একটা কয়েন আলতা দিয়ে রঙিন করে কাগজে মেলে দিয়েছেন, তার উপরে একটা কয়েন যদি রাখলে ওই কালারটাকে চিনতে পারবেন না, ওই ছবিটাকে চিনতে পারবেন না, তবেই সেটা সারবে। এরকম ভাবে ম্যাচ করতে হবে। বলি ইয়েস, আপনি আমাকে বাঁচিয়ে দিলেন। 38 বছর ধরে যে কষ্টটা ভোগ করছি, আজ আপনি সেইটাই আমাকে অনাবৃত করলেন। এই করার জন্য হ্যানিম্যান সাহেব বলছেন সাইকোসোমাটিক ডিজিজ কোন সময়ের জন্য হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে সারে না। সাইকোসোমাটিক ডিজিজ তিনি যখন পরপর অর্গাননটা লিখতে লাগলেন, তিনি যখন যেভাবে যেটা হতে লাগলো পরপর লিখতে লাগলেন, তিনি মেন্টাল ডিজিজ 210 থেকে 215-তে, যেটা 291, 294 থেকে 6 এডিশনে 291 হয়ে গেল, ওরকম জায়গাটাও তিনি এই কথাটাই বলতে লাগলেন। কি বলতে লাগলেন? যে সাইকো, মানসিক রোগ যখন মানসিক কারণের জন্য হয়ে থাকে, বা মানসিক কোনো শারীরিক রোগ যখন কোনো মানসিক কারণের জন্য হয়ে থাকে, তখন হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে সারে না, কাউন্সিলিং লাগে। হোমিওপ্যাথিক ওষুধ দিলে প্রসিডিওরটা বা জার্নিটা একটু তাড়াতাড়ি হয়। কিন্তু যদি তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে কোনো সোমাটিক কারণের জন্য যদি কোনো মেন্টাল সমস্যা হয়, এবং তিনি পার্টিকুলারলি উদাহরণ দিয়ে বলেছিলেন ওই অর্গানগুলোর, এই অ্যাপ্রিজমগুলোতে, যে কোনো টিউবারকুলোসিস হওয়ার পরে কোনো রোগ যদি মানসিক রোগে আক্রান্ত হয়, সেখানে কিছুতেই কাউন্সিলিং দিয়ে সারবে না, একমাত্র হোমিওপ্যাথিক ওষুধ দিতে হবে, এবং কোনো ডিসিমিলার মেডিসিন দিলে হবে না, সিমিলিমাম করে ওষুধ দিতে হবে, তবেই এটা সারবে। কাউন্সিলিং এখানে জার্নিটাকে একটু কমাবে। তাহলে আপনারা কি বুঝলেন? যে এইরকম ভাবে যদি আপনারা এলিমেন্ট ফ্রম মানসিক জায়গাটা, আমি আজ থেকে 4 দিন আগে কথা বলছি যে ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলের হাওড়া ডিস্ট্রিক্টের একজন মুসলিম মেয়ে, তার 1 বছর 9 মাস বিয়ে হয়েছে। এই 1 বছর 9 মাস বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়নি। একটি মুসলিম মেয়ের, তার 3 মাস আগে থেকে কথাবার্তা চলছিল, খুব অল্প বয়স, তার এখন 25 বছর বয়স। তাহলে সে 23 বছর বয়সে বিয়ে বয়স হয়েছে, কিন্তু বিয়ের জন্য সে মানসিক ভাবে রেডি ছিল না, বাট টেনশনে ভুগছে। পাশে স্বামী রয়েছে, সবটা খুলে বলতে পারছে না। টেনশনে ভোগার জন্য তার কি হয়েছে, রাইট সাইডের স্কাপুলার পিছনে একটা ব্যথা, দেখেন চিলিডোনিয়া নামের ব্যথা, রাইট সাইড স্কাপুলা থেকে ব্যথাটা রেডিয়েট করে, এবং ওই লেভেলে ভার্টিব্রার গুলোর মধ্যে ব্যথা, অসম্ভব ব্যথা, যন্ত্রণা। অ্যালোপ্যাথি দেখানো হয়েছে, বলেছে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি, এক্সরে করেছে, কিছু পায়নি। তাহলে এই জায়গাটা থেকে আমি শুধু স্ট্রাফাইসেগিরিয়া বের করলাম যে আপনি 1 বছর 9 মাস আগে টেনশনে কেন ভুগছিলেন। সে তো বলবে না, পাশে স্বামী রয়েছে, তো বলেছে যে আমার আব্বু বা আম্মুর কোনো মুখের পরে কথা বলতে পারি না, বাট আমি এই বিয়েতে এখনই রাজি ছিলাম না, বা আমি মানসিক ভাবে প্রস্তুত ছিলাম না, কিন্তু আম্মু বা আব্বুর উপরে কোনো কথা বলতে আমি পারি না কোনোদিন। কেন? জিজ্ঞেস করলাম কেন? বললো যে ঝগড়া বা অশান্তি হবে। সমস্ত কিছু বাদ দিয়ে আমি স্ট্রাফাইসেগিরিয়া 0/2 দিলাম।
তাহলে আপনারা বলুন কোথা থেকে গিয়ে কোথায় চলে গেলাম। তাই আমি বলতে চাইছি আপনাদেরকে এই জায়গাটা বেশি ভালো করে নেবেন, কিন্তু যেহেতু এই জায়গাটা ঢোকা মেন্টাল মানে এলিমেন্ট ফ্রম মেন্টাল মানসিক আঘাতে হোমিওপ্যাথি, সেই জায়গাটা কেস টেকিং করে বের করাটা কঠিন। কিন্তু যদি আপনারা মানুষের মনের ভিতরে ঢোকার যে পদ্ধতি কেস টেকিং এ, সেই জায়গাটা যদি জানতে পারেন, সেই জায়গাটা কি, তার জন্য কোর্স করতে হবে না আমার মতন। অল টাইম সাইকোলজিক্যাল কোর্স করতে হয় না, ফিজিক্যাল লেভেল থেকে যেটা ইজিলি অ্যাভেলেবেল হয় ডাকুবিং এর ক্ষেত্রে, সেই জায়গাটা থেকে মেন্টাল জায়গাটা যাওয়ার চেষ্টা করেন এবং কোর জায়গায় যাওয়ার চেষ্টা করেন। সেখানে যদি পেশেন্টকে আপনি যখন হাজার কথা বলবেন নেগেটিভ কথা বা আপনার অ্যানজাম্পশনের কথা, পেশেন্ট কিছু ভাববে না। কিন্তু যখন ওই পেশেন্টের কোর জায়গাটায় পৌঁছাবেন, যেটা থেকে রোগ তৈরি হয়েছে, সেই জায়গাটাকে যদি ঘা মারতে পারেন, পেশেন্ট বলবে ইয়েস ইয়েস। সে ভদ্র মহিলা, সেই মুসলিম ভদ্র মহিলা 3 দিন আগের কথা বলছে, মাত্র 3 days আগে। আমি 100% বলেছি যে আপনার প্রথমবার ওষুধেই 100% কমবে, এবং আমি যেটা 100% বলি সেটা 100%ই হয়, আর কোনো ওষুধ লাগবে না। বাট তাও আপনাকে এলএম পোটেন্সি 10 পর্যন্ত উঠতে হবে, এইটুখানি যা। তো এই জায়গাটার ক্ষেত্রে এবং রিপিটেশন আর ডোজ অ্যান্ড পোটেন্সি কোনটা হবে, সেটাও কোন মেথডে আপনি যাবেন, সেটার জন্য জজ বিদুরকার স্যার যেটা বলতে চাইছেন যে যখন তার ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড ইমোশনাল তিনটে জায়গা থেকেই যখন সিমটমটাকে সঠিক হবে, তখন তাহলে এক্ষেত্রে সব সিমটম প্রডিউস করবে। ধরেন স্ট্রাপাইসেগেরিয়া মেয়েদের ক্ষেত্রে, ছেলেরা প্রচুর বিড়ি খেতে চায়, টোবাকো খেতে চায়, এবং যে মহিলা পুরুষ তার স্বামী সিগারেট খায় তাও আপত্তি করে না, সেটার ক্ষেত্রে তার ফিজিক্যাল লেভেলের ফিজিক্যাল জেনারেটিস এর মধ্যে পড়ে। কিন্তু সবসময় সব সিমটম পাবেন না, কারণ এই সিমটম গুলো ক্লিনিক্যাল ভেরিফিকেশন করে হয়েছে। যে সিমটম গুলো ডাক কোভিড করে এসেছে, সেই সিমটম গুলোই হচ্ছে কেন্ট হেরিং বলছেন সেই জায়গায় সব থেকে কোর জায়গা। আবার তিনি আবার মায়োজম মানতেন না, হেরিং আবার মায়োজম মানতেন না। তিনি আবার বলতেন যে যেটা যদি ফিজিক্যাল, মেন্টাল বা ইমোশনাল লেভেল থেকে তার যদি কোর জায়গাটা থেকে পৌঁছাতে পারি, তিনি আবার সিমটম ডক্টর ছিলেন, তিনি মায়োজম জানতেন না। বা অন্য ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে মায়োজম কি জন্য দরকার হয়, মায়োজম কি জন্য দরকার হয়। একটু আগেই তো বললাম যে তার কোর, যে কোর বা কোর জায়গাটা হচ্ছে মেন্টাল জায়গা। তারপরে যেটা জজ বিদুরকাস, অ্যাকর্ডিং টু জজ বিদুরকাস, যেটা হচ্ছে কোর জায়গাটা মেন্টাল জায়গা, তারপরে পেরিফেরিতে রয়েছে ইমোশনাল জায়গা, তারপরে ফিজিক্যাল জায়গা। কেন্টও সেটা বলছেন যে যখন মানসিক জায়গাটা থেকে সিমটমটাকে নেওয়া হয় অ্যানামনেসিস করার ক্ষেত্রে, সেটা বেশি ইভালুয়েশন করার সময় বেশি র্যাঙ্কিং পায়। কিন্তু যদি ফিজিক্যাল লেভেলেও যদি সেখানে যদি গ্রেড 1 এর দিকে যায় বা আনকমন পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক সিমটম যায়, তখন অটোমেটিক্যালি মেন্টাল এন্ড ইমোশনাল জায়গাতে ট্যালি করে। যেমন আপনাদেরকে একটা কথা উদাহরণ বলি, জীবনে কখনো জিন্দেগিতে এর দ্বিতীয় কখনো কিছু পাবেন না। যদি কোনো নেট্রামিউর পেশেন্ট হয় এবং যদি জুলফির এই জায়গাটা, যেখানে এই জুলফির যে চুল এবং চামড়া এর সংযোগ স্থলে, লেফট হোক আর রাইট হোক, যদি কোনো দাগ, যদি কোনো এক্সিমা পান, সেখানে অল ক্রিয়েশন সিমটম নেট্রামি হবে। বাট এটা তো পার্টিকুলার সিমটম, বাট জায়গাটার জন্যই এত তার র্যাঙ্কিং, সেখানে মেন্টাল লেভেলকে ছাড়িয়ে চলে যাবে, কিন্তু আসলে ছাড়াবে না। এইটা নির্দেশ করে তার ইমোশনাল এবং তার যে ইমোশনাল জায়গাটা এবং তার যে মেন্টাল জায়গাটাকে আপনি নেন, সব নেট্রামি। কোন একটা মানুষের যদি মাথা যন্ত্রণা অক্সিপুট থেকে তৈরি হয়েছে পিছনে এবং ওভারল্যাপ করে উপর দিয়ে এসে যদি ডান দিকের চক্ষুতে যদি যন্ত্রণাটা চলে যায়, দুটি মেডিসিন ছাড়া পৃথিবীতে আর কোনো মেডিসিন হবে না, সেটা হচ্ছে স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস এন্ড সাইলেশিয়া। তাহলে দুটো মাত্র জায়গা থেকে এবার আপনি যে দুটো মেন্টালিটি বা তার ফিজিক্যাল জায়গাটা করুন, তাহলে আপনি 100% মেডিসিনটা তার যে সিমটম গুলো প্রডিউস করবে, বাট ইজ এ পার্টিকুলার সিমটম। তাহলে আমাদেরকে এখন কি ভাবতে হলো, মুদ্রা কথা এতক্ষণ ধরে যে ভাষণ দিলাম, তার মুদ্রার কথাটা কি?
আমাদের থিম অর এসেন্স অফ দ্য মেটেমেডিকা, এবং আমাদেরকে যেটা জানতে হবে যে আনকমন পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক সিমটমস। কারণ এখন অ্যাকর্ডিং টু জজ বিদুরকাস, যারা নবীন আছেন তারা গ্রুপ এ এবং গ্রুপ বির জটিল রোগ ছাড়া আর 2-5 বছরের মধ্যে কোনো নবীন ডাক্তার আইদার ডিএইচএমএস হোক ডিএইচএমএস হোক তারা দাঁত গলাতে পারবে না, অ্যাকর্ডিং টু জজ বিদুরকাস। এবং গ্রুপ বির যারা পেশেন্ট আছে সেক্ষেত্রে যদি ইমার্জেন্সি কন্ডিশন হয়, কারণ গ্রুপ বির ইমার্জেন্সি কন্ডিশন হচ্ছে যে জায়গাটার যে ডোমেন, আমি যেটা লেভেল অফ হেলথ পড়াই আপনাদের, যাদেরকে পড়াই পেয়েবেল নন পেয়েবেলে পড়াই, সেখানে হচ্ছে ফুসফুস আর হার্ট, মানুষের শরীরের সাথে ভাইটাল দুটো অঙ্গ। সেই জায়গাটার ক্ষেত্রে হয় এক্সপায়ার নাই অস্পায়ার, হয় আপনি ঠিক ভাবে ওষুধ দিতে পারবেন এবং রিপিটেশনের ডোজ এন্ড পোটেন্সি ম্যাজিক দেখাতে পারবে, ম্যাজিক অত তাড়াতাড়ি দেখাতে পারবে না, অথবা পেশেন্টটি এক্সপায়ার্ড হয়ে যাবে। তাহলে নবীনরা এখানে কোনো রকম জায়গাটা নেই। তাহলে নবীনদের জায়গা হচ্ছে গ্রুপ এ এবং গ্রুপ বির জটিল আর গ্রুপের সব ক্ষেত্রে, বাট গ্রুপ সির ক্ষেত্রে নবীনদের কোনো জায়গাই নেই। কারণ নবীনরা ওই একটা মানুষের ভিতরে ঢুকে তার থিম অর এসেন্স অফ দ্য মেটেমেডিকা, মানে যে থিমটা যে ভাইব্রেশন সেটা তারা করতে পারে না, এবং সেখানে জীবনী শক্তি নর্মাল ভাবে প্রোটেক্ট করতে পারে না। কোন রকম যে নক্সাস ডাইনামিক এজেন্ট, ন্যাচারাল ডাইনামিক এজেন্ট যখন কোনো মানুষের শরীরে ঢোকে, তার যে ভাইটাল ফোর্স অর ভাইটাল প্রিন্সিপাল কে যে আঘাত করে, তার জন্য ভাইটাল ফোর্স বা আইদার পক্ষান্তরে ভাইটাল প্রিন্সিপাল 7-6 এডিশনে সেইটা তখন তার মধ্যে রিয়াকশন তৈরি করে। এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন। তখন হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন তৈরি হয়। এই হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন ফাইনাল অ্যাগ্রাভেশন না পার্শিয়ালি অ্যাগ্রাভেশন, এটা এক্সপিরিয়েন্সের উপরে নির্ভর করে, কে কেমন ভাবে কত এক্সপিরিয়েন্স হচ্ছে, কত রোগী দেখেছে, তারপরে নির্ভর করে। তাহলে সেক্ষেত্রে যখন তার যদি সিমিলার মেডিসিন হয়, যেটা আমরা মুখ্য অ্যাকশন, আমি এই অ্যাপেতেই আমি কোনো একটা সময়তে একটা ভাষণ দিয়েছিলাম, সেটা হচ্ছে কোন ওষুধের মুখ্য এবং গৌণ, আর অল্টারনেটিভটা পুরোপুরি পার্টিকুলার কয়েকটা মেডিসিনের ক্ষেত্রে থাকে, তাই নিয়ে আমি ব্যাখ্যা করিনি। সেক্ষেত্রে জীবনী শক্তি যখন তার প্রোটেক্ট করে, তখন যে ভাইটাল ফোর্স যখন তার বিরুদ্ধে থার্ড ল প্রয়োগ করে নিউটনের, তখন সে বেড়ে যায়, এবং তারপরেই সে যে সেকেন্ডারি কিউরেটিভ অ্যাকশন যখন শুরু হতে থাকে, তখন সে কি উদাসীন হয়। এক্ষেত্রে কোনো ক্ষেত্রে উদাসীন তো দূরের কথা, তার কোনো পার্টিকুলার কোনো ভাইটাল প্রিন্সিপালই এই সব ক্ষেত্রে গ্রুপ সির ক্ষেত্রে তৈরি হয় না, মানে কোনো ল মানতে চায় না, তাই তাদের মধ্যে আনকমন পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক সিম্পটমস তৈরি হয়। তো কোথায় একটা মেয়ে মহিলা যে পালসেটিলার লেডি, তার কোথায় মাসিকের যন্ত্রণা হচ্ছে, আর সেই মাসিকের যন্ত্রণা হবে পেটে, তলপেট, আর সেটা গিয়ে সিন বোন, তার পায়ের যে হাড়ের পায়ের যে বোন আছে, যে সিন বোন বলি, যেটা আমরা হাঁটুর নিচে উঁচু যে হাড় প্রমিনেন্স, সেখানে তার ব্যথা গেল কি করে? মাঝখানে তো কোনো ব্যথা নেই। It is a radiating pain, uncommon peculiar characteristic symptoms তৈরি করে। তাই বলতে চাইছি যে আপনাদের কোর জায়গাটা সেটা মেন্টাল জায়গাটা নেবেন, কিন্তু এই নয় যে মেন্টাল মেথড নয়, কারণ ফিজিক্যাল থেকেও মেন্টালে আসতে হবে, ইমোশনাল থেকে মেন্টালে আসতে হবে। কখনো কখনো মেন্টালটা পাবেন, বাট মেন্টালটা ডাউটফুল হবে, বাট সেখানে ফিজিক্যাল সিমটম দিয়ে নিজেকে তাকে ওষুধের ইন্ডিভিজুয়ালাইজেশন করতে হবে। তো আমরা আমাদের যে এখানে ঘন্টা খানিকের ভাষণ দিতে হয়, সেখান থেকে ইন্ট্রোডাকশন গুলো করার চেষ্টা করছি। আগে একটা করে চুপচাপ মন দিয়ে শুনুন, আর আমি 5 মিনিট বক্তব্য দেব, তারপরে আপনাদের প্রশ্নের উত্তর আধা ঘন্টা দিয়ে আমি এখান থেকে বিদায় নেব। কারণ আমি এখানে যেখানে রয়েছি, আমি সেটা হলো যে একটা চেম্বারের ভিতরে রয়েছি। তাহলে আমাদের যে মানসিক আঘাতগুলো কি কি, সম্পূর্ণ কেন্টের থেকে নেওয়া। মানসিক আঘাতগুলো কি কি? একটা হচ্ছে এক্সেসিভ জয়, মানে অতিরিক্ত আনন্দ উল্লাস বা উৎফুল্ল। আর একটা এজেন্ডা কি, আঘাতের এজেন্ডা কি? গ্রিফ বিকাম স্যাড, মন বিকাম মেলানকলি। অর্থাৎ কোন মানুষের শোক বা বিষাদ থেকে রোগ, দুঃখ থেকে রোগ, এবং দুঃখের কারণের জন্য বিলাপ করছে তার থেকে রোগ, এবং প্রচন্ড বিষণ্ণ হয়ে গেছে সেখান থেকে রোগ। এটা হচ্ছে সেকেন্ড এজেন্ডা। থার্ড এর এজেন্ডা ইন্ডিগনেশন, ঘৃণা মিশ্রিত রাগ, যেখানে ঘৃণা থাকবে এবং রাগ হবে।
একটা উদাহরণ দিয়ে বলি, নাহলে ভালো হবে না। ধরেন একটা মহিলা, সে অফিসে চাকরি করে, তার যে বস সে হচ্ছে লাইকোপোডিয়াম, এদিকে কিছু নেই, পেনিট্রেট করার ক্ষমতা নেই, অথচ কুরকুরি দোষ অনেক বেশি আছে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তার যদি হয়ে থাকে কোনো মহিলা, আর মহিলাদেরই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হয়, সেখানে কাছে যে অফিসের টাইমের পরে তার কাজ দেবে, বাহানা করে তার কাছে কাছে রাখবে যখন লোকজন চলে যাবে, তারপরে কোনো না কোনো কারণ ধরে তার পিছন দিক থেকে তার ব্লাউজে হাত দেবে, কিন্তু পেনিট্রেট করার ক্ষমতা নেই, শুধু একটু ব্লাউজে হাত দেবে, তাতেই সুখ, তাতেই আনন্দ। বাট এই যে ব্লাউজে হাত দিয়েছে, এই জায়গাটার জন্য কোনো একটা মহিলা, তার নিশ্চয় রাগ হয়েছে, তার স্বামী রয়েছে তো, এবং সেই রাগটা কি ঘৃণা, ঘৃণা মিশ্রিত রাগ। তাহলে এই যে ঘৃণা মিশ্রিত রাগ, সেটা হচ্ছে ইন্ডিগনেশন। আর সেখানে যে মেডিসিন গুলো রয়েছে, তাহলে আমাদেরকে সেই জায়গাটা বুঝতে হবে। 4 নম্বর হচ্ছে যে এঙ্গার, রাগ। রাগ হচ্ছে একটা এজেন্ডা, যে মানসিক আঘাত। এই রাগের থেকে এঙ্গার এন্ড ভেক্সেশন, এঙ্গার কমা ভেক্সেশন, এখান থেকে যে মেডিসিন গুলো আছে সেইগুলোর মধ্যে আবার কেন সাহেব সেগুলোকে ভাগ করেছেন। কি করে ভাগ করেছেন? এনজাইটি উইথ এঙ্গার, যেখানে উদ্বেগ আছে আর সেখানে ভয় আছে, কোন মেডিসিন? যেখানে সাইলেন্ট গ্রিপ আছে এবং এঙ্গার আছে, কোন মেডিসিন? যেখানে ফ্রাইট আছে উইথ এঙ্গার আছে, ভয় ভীতি ভীতি প্রদর্শন করছে সেখানে, আর তার সঙ্গে এঙ্গার আছে, কোন মেডিসিন? নাম্বার 4 এজেন্ডা, ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ, প্রেমে হতাশা, অথবা লাভ প্রাণ, ভালোবাসার বেদনা, কোন মেডিসিন গুলো আছে এবং সেই মেডিসিন গুলোর সিমটম কেমন, এবং এটার জন্য তার শারীরিক কি রোগ হতে পারে, এটার জন্য তার মানসিক কি রোগ হতে পারে, এবং ওষুধ কি হতে পারে, সংক্ষিপ্ত ভাবে বলা তৈরি করা আছে। নাম্বার 6 এজেন্ডা, সেটা হচ্ছে অনলি সিঙ্গেল মেন্টাল লেভেলে সেগুলো জানতে হবে। নাম্বার 8 হচ্ছে হোম সিকনেস, বাড়ি ছাড়াতে চায় না। এই দেখুন, যদি ব্রায়োনিয়া একটা সিম্পল ছোট মেডিসিন বলে আমরা মনে করি, বাট আমার ছাত্ররা সবসময়ের জন্য প্রশ্ন করে, স্যার আমাকে এটা বলুন তো স্যার। আমি বলি সিঙ্গেল বলি, এটা ব্রায়োনিয়া ওষুধ রে ভাই, মেন্টালিটি ওর জায়গা। ব্রায়োনিয়া হচ্ছে ওয়ান্টস টু গো হোম। কোনো বাচ্চাকে যখন চেম্বারে নিয়ে আসে, মা বাড়ি যাব, মা বাড়ি যাব, মা বাড়ি যাব, জ্বালাতন করতে থাকে, ওয়ান্টস টু গো হোম, হোম সিকনেস। আবার কোন একজন ডক্টর, তার পারিবারিক কোনো অসুবিধার জন্য অর্থের খুব প্রয়োজন হয়েছে, বা সেখানে অর্থেরটা একটু টান পড়েছে কোনো না কারণের জন্য, তার কপাল খারাপ, বা কাস্টমার ঠিক মতন আসছে না, কোনো ওয়েদার জন্য হতে পারে, এনিথিং, বা অনেক ডাক্তার এসছে তার চেম্বারের পাশে, তখন সে ওয়ান্টস টু গো হোম। সেটা কি করবে? দুবেলা চেম্বার খুলে রাখার চেষ্টা করবে, এবং যে টাইমে যে 3 ঘন্টা করে চেম্বারের টাইম ছিল সকালে এবং বিকালে, এখন 6 ঘন্টা করে টাইম করবে, এটাও ওয়ান্টস টু গো হোম। এইরকম জায়গাটা যখন আসছে, সেটা ব্রায়োনিয়া। আবার এইরকমই একটা পরিস্থিতি, ধরেন ইগনেশিয়া, কোনো একটা পরিস্থিতির জন্য তার বেচা কেনা, কাপড়ের দোকান রয়েছে, সেখানে বেচা কেনাটায় 20% কমেছে, বড় দোকান 20% কমেছে, বাট তাও ভালো, কিন্তু যেগুলো ছোট দোকান সেগুলো না খেয়ে মরছে। এরকম হয়নি করোনার সময়? হয়নি আপনাদের? যে দোকানগুলো দেখেছেন বেচা কেনাই হতো না, দূরে দূরে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনতে হতো, যারা হাটে বাজারে যারা কাপড় নিয়ে বেড়াতো, তাদের তো বিক্রিই হয়নি, তারা না খেয়ে মরছে। তারা লোকের বাড়িতে অন্য জায়গায় অন্য কাজ দিচ্ছে, মাঠে কাজ করছে, জনের কাজ করেছে, তাদের প্রফেশন নষ্ট হয়ে গেছে, তাদের পুঁজি চলে গেছে। বাট ইগনেশিয়ার পেশেন্ট যদি হয়, সামান্য যদি বিজনেসের ক্ষতি হয়, তাহলে কি হবে? অনেক বেশি তারা ক্লান্ত হয়ে পড়ে, মানসিক দিক থেকে অবসন্ন হয়ে পড়ে, যে আমার সব শেষ হয়ে যাবে। বাট ইট ইজ ওয়ান টাইপ অফ এই হোম সিকনেস এর মতো। তখন দোকানের প্রতি অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত পরিমাণে সবকিছু দেখাতে থাকবে, তাহলে এটাও পক্ষান্তরে ওয়ান টাইপ অফ হোম সিকনেস ইগনেশিয়ার ক্ষেত্রে। তাহলে আরেকটি যে এজেন্ডা, সেটা হচ্ছে মডিফিকেশন
ইনসাল্ট অ্যান্ড হিউমিলিয়েশন। মডিফিকেশন অপমান হয়েছে, হিউমিলিয়েশন আর মডিফিকেশনের মধ্যে পার্থক্যই করতে পারে না অধিকাংশ ডাক্তাররা। মডিফিকেশন আর ইন্ডিগনেশনের মধ্যে, ইন্ডিগনেশন হচ্ছে রাগ মিশ্রিত, রাগ মিশ্রিত, ঘৃণা মিশ্রিত রাগ। ওই যে উদাহরণটা দিয়েছি যে লাইকোপোডিয়াম তার গুরুদেব ব্লাউজে হাত দিয়েছে পিছন দিক থেকে, কিছু বলতেও পারছে না, কারণ কইতেও পারছে না, বলতে পারছে না। যদি স্বামীকে এসে বলে, স্বামী তাকে মেরে শেষ করে দেবে বা চাকরিটাও শেষ হয়ে যাবে, কারণ উপর লেভেলে বলে দেবে স্বামী প্রচন্ড রাগী, তাহলে স্বামীকেও বলতে পারছে না। তাহলে কি, অথচ তাকে চাকরি করতে হচ্ছে, কিন্তু ঘৃণা, তাকে রাগ হয়েছে এবং ঘৃণা চোখে তাকে দেখছে, এইটাকেই হচ্ছে ইন্ডিগনেশন। আর মডিফিকেশন, ইনসাল্টেশন, হিউমিলিয়েশনটা কি, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি। সেটা হচ্ছে আমারই গুরুদেবের একটা কেস। সেটা হলো যে একটা রিক্সাওয়ালা 1 কিলোমিটার দূর বাড়ি যাবে, রিটায়ার করেছে, খুব ভালো র্যাঙ্কে কাজ করতো, পাড়ার লোকে তাকে খুব সম্মান করে, বা রিটায়ার করেছে, কিন্তু সেই রিক্সাওয়ালা তো চিনতে পারেনি তাকে। এবং সেক্ষেত্রে পুজোর সময় এসছে, সেখানে 20 টাকার যে ভাড়া পুজোর সময় সেটা 30 টাকা হয়। ঈদের সময় যেমন একটু ভাড়া বেশি নেয় মামারা, আপনাদের বাংলাদেশে যে মামা, সেই রিক্সাওয়ালা মামা, তেমনি সে 30 টাকা চেয়েছে। রিক্সাওয়ালা তার জায়গায় ইথিক্সে আছে যে এখন পুজোর সময়, এখন 20 টাকার জায়গায় 30 টাকা স্বাভাবিক। আর ওই ভদ্রলোক যেটা চাকরি থেকে রিটায়ার করেছে, সে ভাবছে যে আমি তো সেটা খেয়াল করতে পারিনি, বাট 20 টাকা লেখাও আছে, 20 টাকা, বাট 20 টাকা দিতে চাইছে। বলছে কি যে কেন, রিক্সা ওঠার আগে তখন তোমার ঠিক থাকে না, রিক্সা ওঠার আগে তোমার ঠিক ছিল না যে আমার পকেটে পয়সা নেই, হেঁটে যেতে পারো না। এইটা হচ্ছে হিউমিলিয়েশন। এইটার মেডিসিন হচ্ছে, এইটাকে বলা হয় হিউমিলিয়েশন। অর্থাৎ সে আমাকে একটা রিক্সাওয়ালা এরকম করলো, বাট আমি যদি ছেলেকে বলে উড়িয়ে দেবে, বাট মুখ ফাটছে তো বুক ফাটছে না, মুখ মানে বুক ফেটে যাচ্ছে কিন্তু বলতে পারছে না, আর তার জন্য প্রচন্ড রকম পেটে ব্যথা। কোন রকম আল্ট্রাসোনোগ্রাফিতে রিপোর্ট নেই, কোনো হোমিওপ্যাথিক ওষুধ কাজ করছে না, কোনো অ্যালোপ্যাথিক ওষুধ কাজছে না, সিঙ্গেল মেডিসিন স্টাফাইসেগ্রিয়া 32টি ডোজ, দিনের দিন ভালো। তাহলে এই যে মডিফিকেশন, ইনসাল্ট বা হিউমিলিয়েশন, অর্থাৎ অপমান, এখানে লজ্জা, সংযম, ভয় সবই থাকে। লজ্জা, সংযম, ভয়। ওই যে বললো আমার আম্মু আব্বাকে বলতে পারছি না, কারণ আমি এখন বিয়ের জন্য রেডি ছিলাম না, আমার একটা টেনশন হচ্ছিল, ঘাড়ে এই রাইট সাইডে ঘাড়ে ব্যথা। আরে সব কেসে লাইকোপোডিয়াম মনে হচ্ছিল। সে বলছে রাইট সাইড লাইকোপোডিয়াম সেলিডোনিয়ামের সিম্পটম দিচ্ছে। সে বলছে যে গরম গরম খাবার খেতে ভালোবাসে। সে বলছে ডান দিকের স্ক্যাপুলার নিচে ব্যথা, এবং তার পাশে যে রেস্ট ওখানে যে ব্যথা করছে, সেই স্পাইনাল কর্ড মানে যে মেরুদণ্ড, সেইটুখানি ব্যথা। এবং আমি তাকে প্রশ্ন করেছিলাম যে তুমি তো মুসলিম মেয়ে, তোমরা তো বোরখার মধ্যে থাকো, ওরা বোরখা শেখ টাইটেল, তা বোরখার মধ্যে থাকো, ধরো শুক্রবার করে কেউ একজন তোমার কাছে ভিক্ষা করতে এসছে, তা তোমার যে ঝুলিতে রয়েছে 2 টাকা ইন্ডিয়ান টাকা, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন আর 10 টাকার কয়েন, তুমি কোন কয়েন দেবে? আমাকে বলেছিল কি জানেন, 5 টাকার কয়েন দেবে। ভাবুন, অল ক্রিয়েশন যেটা লাইকোপোডিয়াম, কিন্তু ইজ এ নট এ লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম পরে আসবে। জজ বিদুলকার স্যার বলছেন আমার যে চয়েসের মধ্যে যে মেডিসিন গুলো ছিল, লাইকোপোডিয়াম, চিলিডোনিয়াম, স্টাফাইসেগ্রিয়া এবং ফ্যামিলি হিস্ট্রি দিয়ে ওষুধগুলো আরো 2টো রয়ে গেছে, বাট আমাকে এই মুহূর্তে কোন মেডিসিন দিতে হবে সেইটা কি জানতে হবে। সেই জন্য আমাদের যে 9 নম্বর যে মানসিক আঘাত, সেটা হচ্ছে মডিফিকেশন, ইনসাল্টেশন, হিউমিলিয়েশন। আর লাস্ট ওয়ান হচ্ছে এই সব কিছু মিলেমিশে বাকি যে 9টা বলেছি, যখন কোন একটা কনস্টিটিউশনের মধ্যে এই 9টাই থাকে, তাহলে তখন যে মায়োজমটা তৈরি হয় কি একদম মিক্সড মায়োজম। আর তখন যে মেডিসিনটা বিশেষভাবে কাজে লাগে, সেই মেডিসিনটা কি? এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমি 45 মিনিটে ভাষণ দিয়েছি আপনাদেরকে, ইন্ট্রোডাকশন পিরিয়ড। আজকে কেমন লাগলো জানি না, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমি উত্তর দেব। প্রশ্ন করুন।